বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য 800 থেকে 900 কোটি টাকার ফান্ড গঠন, চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীরা। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি, সারা দেশে সংহতি সমাবেশ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন। ইহুদিবাদকে আমরা ঘৃণা করি, মুসলমানদের রক্ত পিতা যেতে আমরা দেব না, জীবন মরণ জান প্রাণ দিয়ে আমরা প্রস্তুত থাকবো। রাজধানীর বংশালের লেপ্তশোকের দোকানে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত কয়েকজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার, মামলা তুলে নিতে হুমকি, পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। হাওয়ায় মেলে কাজ জানে না খোদ ঠিকাদারি, অভিযোগের তীর পাওয়ার গ্রিড বাংলাদেশের 63 কর্তার বিরুদ্ধে, কুলু পেটাচ্ছে কর্তৃপক্ষ। ট্রাম্পের বাড়তি শুল্কে টলমাটল বিশ্ব অর্থনীতি, চাপের মুখে আলোচনায় আগ্রহী 50টির বেশি দেশ, এশিয়ার শেয়ার বাজারে ভয়াবহ ধস। এবং আইসিসির নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন, ডিপিএল এ মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। দেখছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। দেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। প্রথম দিনে 2টি ভাগে চলছে কার্যক্রম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসেছে স্টার্টআপ নিয়ে অধিবেশন, আর ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি অংশ সফল করেছেন চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর এই সম্মেলনকে ধরা হচ্ছে ভবিষ্যতের দিক নির্দেশক হিসেবে। এর মাধ্যমে বাংলাদেশ তুলে ধরতে চায় নিজেদের রূপান্তর সম্ভাবনা এবং আগামী দশকের উন্নয়ন পরিকল্পনা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রথম অধিবেশনে বিনিয়োগকারীদের সামনে কোন দিকটি তুলে ধরা হয়েছে, কি বলছেন অংশগ্রহণকারীরা? বাংলাদেশ সামিট 2025-এর আজকে যে প্রথম দিন, সেই প্রথম দিনের যেই প্রথম সেশনটি অনুষ্ঠিত হয়েছে, সেই সেশনে মূলত বাংলাদেশে যারা স্টার্টআপ বিজনেসের সাথে জড়িত এবং এই স্টার্টআপ বিজনেসে যারা আগ্রহী তাদের উদ্দেশ্যেই প্রথম সেশনটি অনুষ্ঠিত হয়েছে। এবং সেই প্রথম সেশনে যারা প্যানেল ডিসকাশনে যারা ছিলেন তারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকারের তথ্য প্রধান উপদেষ্টার তথ্য বিষয়ক বিশেষ সহকারী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে বক্তব্য রেখেছেন। এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের স্টার্টআপ বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য, বিনিয়োগের জন্য যেই ধরনের পলিসিগত পরিবর্তন, যেই সংস্কারগুলো প্রয়োজন ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার জন্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এবং সেই সেশনে সবার যে ইন্টারনেটের আওতাভুক্ত হওয়া এবং ইন্টারনেটের যে সহজ গম্যতা, সেই বিষয়টি নিশ্চিত করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইন্টারনেটের দামের উপর একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যেটি বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু ইন্টারনেট সেবার দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সামনে এ বিষয়ে আরো উদ্যোগ নেওয়া হবে এমনটি জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর তিনি যেটি জানিয়েছেন যে স্টার্টআপ বিজনেসের সাথে যারা জড়িত তাদের যদি কোনো কারণে কোনো বিষয়ে তাদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়, তারপরেও কিন্তু সেই স্টার্টআপ বিজনেসের সাথে তারা থাকার জন্য আহ্বান জানিয়ে বলেছেন এই স্টার্টআপ বিজনেসকে ভবিষ্যতে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু 800 থেকে 900 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এবং যে কোনো মূল্যেই বাংলাদেশে যে যারা স্টার্টআপ বিজনেসের সাথে জড়িত এবং বিদেশি বিনিয়োগকারীরা যারা স্টার্টআপ বিজনেসের সাথে জড়িত, এখানে এই স্টার্টআপ বিজনেসটি এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং ইন্টারনেট শাটডাউনের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন প্রধান
প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়াজ আহমেদ তৈয়ব, এবং তিনি যেটি বলেন যে বাংলাদেশ সরকারের ভবিষ্যতে আর কখনোই ইন্টারনেট সেবা শাটডাউনের কোনো ধরনের পরিকল্পনা নেই, এবং নাগরিক অধিকার হিসেবে ইন্টারনেট সেবা পাওয়ার যে বিষয়টি সেটি নাগরিক অধিকার হিসেবে এটি ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে এই সম্মেলনের দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিনিয়োগকারীরা কেন বাংলাদেশে বিনিয়োগ করবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এবং চৈতি, আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু সমান্তরালভাবে আজকের দিনেই বেশ কয়েকটি অনুষ্ঠান চলছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু আজকে চট্টগ্রামের যে অর্থনৈতিক অঞ্চলগুলো সেগুলো পরিদর্শন করছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চৈতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রিপন। বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের একটি অংশ এই মুহূর্তে চট্টগ্রাম সফর করছেন। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, পরিদর্শনে কতজন অংশ নিয়েছেন, কোন বিষয়ে তারা জোর দিচ্ছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। যে যেমনটি বলছিলেন, আজ সকাল থেকে বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করছে চট্টগ্রামের কেপিজেডে আছে। এখন পর্যন্ত কেপিজেডের 4টি ফ্যাক্টরি পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত তারা উৎসবমুখর পরিবেশে তারা ফ্যাক্টরিগুলো ভিজিট করছেন। তবে এখনো পর্যন্ত তারা কোন কোন বিষয়ে বিনিয়োগ করবেন, কোন কোন খাতে বিনিয়োগ করবেন তা এখনো পর্যন্ত জানানো যায়নি। তবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তারা আসলে একেবারে পরিদর্শন শেষে তারা কি আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছে এবং কি সুখবর নিয়ে আসছে বাংলাদেশের জন্য, এই অপেক্ষায় রয়েছে আমরা। এখনো পর্যন্ত তারা চট্টগ্রামের কেপিজেডের বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শন করেছে। এরপর তারা মিরসরাইয়ের ইকোনমিক জোনে পরিদর্শন করবেন। এখন পর্যন্ত তারা চট্টগ্রামের কেপিজেডের 4টা ফ্যাক্টরি পরিদর্শন করেছে, সেই সাথে পরিদর্শন করেছে আমরা দেখতে পেয়েছি হাসপাতাল, কেপিজেডের ভেতরে যে একটি হাসপাতাল রয়েছে হাসপাতালও পরিদর্শন করেছে। তারা অর্থাৎ তা বলাই যেতে পারে তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্র সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে দেখছেন এবং খতিয়ে দেখছেন। তারা এখানকার জ্বালানি ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা এবং এখানকার পরিবেশ সবকিছুই একেবারে দেখছেন এবং এখানকার বিদা এবং বিজার সাথে এখানের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এগুলো তারা তাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হবে। তাছাড়াও তাদেরকে সরাসরি একেবারে সবগুলো বিশ্লেষণ করে তাদেরকে দেখানোর জন্য নিজের চোখে দেখে তারা সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্যই তাদেরকে এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে তাদের বিভিন্ন ফ্যাক্টরি পরিদর্শনের বিষয়টি দেখেছি। তারা এখানকার কেপিজেডের যে ফ্যাক্টরিগুলো রয়েছে, এখানে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, এখানের ফ্যাক্টরিগুলো ভিজিট করে দেখেছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা খুবই আনন্দের সাথে প্রাউড ফিল করছেন এবং বাংলাদেশে আসতে পেরে তারা অনেক আনন্দ, এবং যারা আগে বিনিয়োগ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেক প্রাউড ফিল করছেন এবং তারা বাংলাদেশের সাথে বিনিয়োগ করে অনেকটা আনন্দিত, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রামের সাবমিট সম্মেলন থেকে সর্বশেষ। পায়েল, ধন্যবাদ আপনাকে। বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের একটি অংশ এই মুহূর্তে চট্টগ্রাম সফর করছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মোহাম্মদপুর এলাকার শিক্ষার্থীরা। এদিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচি পালন করছেন। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির বিক্ষোভ মিছিল ছাড়াও রাজধানী জুড়ে নানা কর্মসূচি চলছে। ফিলিস্তিনরা গণহারে একের পর এক মারা যাচ্ছে, যেটা আমাদের সবার কাম্য না। যদি একমাত্র গাজায় যদি শান্তি চুক্তি ফেরাতে হয় তাহলে একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাবি জানাচ্ছি।
গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচির খবর জানাতে এবারে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, গাজা আগ্রাসন বন্ধে বিশ্ব মহলে প্রতি শিক্ষার্থীরা কি বার্তা দিচ্ছেন জানাবেন। যেমনটি দেখছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু মূল ফটকের সামনে তখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 9:30 থেকে কিন্তু ইসরায়েলের বিরোধী এবং গাজাবাসী এবং ফিলিস্তিনের বিরুদ্ধে সংহতি জানিয়ে কিন্তু তারা কর্মসূচি পালন করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নিয়ে তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে তারাও মিছিল দিচ্ছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিচ্ছেন। মূলত তারা যেমনটি বলছেন যে ইসরায়েল যেভাবে গাজা এবং ফিলিস্তিনের প্রতি যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন, এই হত্যাযজ্ঞের পরও বিশ্ববাসী কেন চুপ সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে আরব বিশ্বর প্রতিও তারা নিন্দা জানিয়েছেন। তারা যেমনটা বলছেন যে এভাবে আরব বিশ্ব এতদিন পর্যন্ত চুপ এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যেসব রাষ্ট্রগুলো ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন তাদের বিরুদ্ধে তাদেরকে বয়কটের ডাকও কিন্তু তারা দিচ্ছেন। আমরা যেমনটি দেখছি পুরো সড়কটি কিন্তু শিক্ষার্থীদের সেই বিক্ষোভের অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মেইন সড়কে কিন্তু এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে সেখানে তাদের সেই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি তারা পালন করছেন। এবং যেমনটি দেখছেন পুরো সড়ক কিন্তু শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ এবং এক পাশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্য পাশে কিন্তু ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কটিতে অবস্থান নিয়ে তারা যে গাজায় যে ইসরায়েলের যে নৃশংস হত্যাযজ্ঞ এবং যে ভয়াবহতা সেই চিত্রটিকে সারা বিশ্ববাসীকে স্মরণ করে দিতে চাচ্ছেন এবং বিশ্ববাসীকে কিন্তু ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে এবং এই যে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেশ জুড়ে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হচ্ছে আজ। বরিশালে সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। ময়মনসিংহের কর্মসূচিতে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দির পাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটেও নামে জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঈদ হোক বা রমজান, গাজায় ইসরায়েলি বর্বরতার যেন কোনো শেষ নেই। ফিলিস্তিনের মজলুম বাসিন্দারা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে। এরই প্রেক্ষিতে পালন করা হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশালে এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। এ সময় শহীদ প্রতীকী শিশু নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। তো হিটলারের পর মনে হয় এরকম গণহত্যা ফিলিস্তিনে এবং গাজা উপত্যকায় হয়েছে। তো আমরা চাই না কোনো ধরনের কোনো শিশু আর সামনে প্রাণ হারাক। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি। বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি এবং এখানে আসে এখন শুধু আমাদের একটাই দাবি, এই গণহত্যা বন্ধ করতে হবে।
ময়মনসিংহে কর্মসূচিতে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে বিভিন্ন জায়গা হতে নগরীর টাউন হল প্রাঙ্গণে তারা জড়ো হচ্ছেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় শহরে শান্তি মোড় থেকে বের করা হয় মিছিল। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসরায়েলের অমানবিকতা নিয়ে নানা রকম স্লোগান দেয়া হয়। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটে নামে জনতার ঢল। সর্বস্তরের মানুষের একটাই প্রত্যাশা, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মার্চ ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। কথা বলবো তার সাথে। সঞ্জু, জনসমাগম কেমন দেখছেন সেখানে জানাবেন। চৈতি, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সারা দেশের ন্যায় কিন্তু উত্তাল হয়েছে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া। বগুড়া শহরের সাতমাথা সরকারি আজিজুল হক কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ইসরায়েলের এই নির্যাতনের বিরুদ্ধে আজ শক্ত অবস্থান নিয়েছে। তারা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা হাতে। তারা প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। তারা যেভাবে ফিলিস্তিনের শিশু সহ সাধারণ মানুষকে পাখির মতো নির্বিচারে হত্যা করছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের যে প্রতিবাদ, তার কিন্তু বাংলাদেশে যে প্রতিবাদ তারা করছে, এই প্রতিবাদ কিন্তু আজকে রাজপথে প্রতিটি স্থানে কিন্তু প্রত্যেকের কণ্ঠে গর্জে উঠেছে। প্রত্যেকেরই একটি দাবি, অবিলম্বে ইসরায়েলের এই বর্বরতা বন্ধ করতে হবে। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছে বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বর্জন সহ অবিলম্বে সারা বিশ্বের মুসলিম বিশ্বকে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একটু সরাসরি কথা বলবো এখানে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সাথে। আজকে আপনারা কি কি দাবি জানাচ্ছেন? আজকে মূলত আমরা এখানে দাবি জানাচ্ছি এই যে গাজায় যে নৃশংস যে হত্যাযজ্ঞ চলছে গত 5 দিন ধরে, এটা আসলে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের বুকে নাড়া দিয়েছে। আমরা এখানে আসছি এই ইসরায়েলের বিপক্ষে আমরা দাঁড়ানোর জন্য, বিক্ষোভ করার জন্য এবং তার সাথে ইসরায়েলের যত পণ্য বয়কট করার জন্য। বাংলাদেশে যেগুলো ব্যবহৃত হয় খাদ্য, কোল্ড ড্রিঙ্কস, আমরা সেগুলো বয়কটের আমরা ডাক দিয়েছি। আর আসলে আমাদের এই সংগ্রাম আসলে চলতে থাকবে, চলমান থাকবে। যেই পর্যন্ত জাতিসংঘ থেকে কোনো পদক্ষেপ না নেয় সেই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আপনাদের কি দাবি, কি দাবিতে দাঁড়িয়েছেন? আমরা চাচ্ছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশে ডক্টর ইউনূস উনি কিছু সাহায্য করুক, সেটা শান্তি রক্ষার মাধ্যমে বা যে কোনো ইসলামী পণ্যগুলো বয়কট করা হোক, এটাই আমাদের মূলত। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন যে একই রকম বক্তব্য কিন্তু বগুড়ার হাজারো ছাত্র জনতার। আজ তারা কিন্তু ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে মুখরিত করে তুলেছে বগুড়ার প্রতিটি স্থান এবং তাদের যেটি বক্তব্য, গাজায় এই নৃশংস হামলা বন্ধ না হলে এই আন্দোলন দিনের পর দিন আরো প্রখরভাবে তারা চলমান রাখবে। চৈতি, বগুড়া শহরের সাতমাথা থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে আন্দোলন, তা নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়ার পর এবার রাজশাহীতেও মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানবো সহকর্মী কাজী শাহেদের কাছ থেকে। শাহেদ, জনসমাগম কেমন দেখছেন সেখানে জানাবেন, কি বলছেন তারা? রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে লোকারণ্য করেছে এবং তৌহিদি জনতা যারা আছেন তারা এখন বিক্ষোভ করছেন মার্চ ফর গাজা যে কর্মসূচি তারই অংশ হিসেবে। এবং প্যালেস্টাইনে গাজার যে গাজাকে যে নিঃসন্ন করে দেওয়ার জন্য প্যালেস্টাইনের যে বর্বরতা চলছে এবং সেখানে যে ইসরায়েলি বাহিনী, দখলদার বাহিনী, তারা যে নির্মমতা কয়েকদিন ধরে চালিয়েছে, তাতে ক্ষুব্ধ মানুষ রাস্তার মধ্যে নেমে এসেছে। এবং রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে সকাল 11টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাতে অংশ নিয়েছেন। তারা দাবি জানাচ্ছেন বিশ্ব বিবেকের কাছে যে তারা যেন দ্রুত গাজায় যে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেটি রুখে দেওয়া হয় এবং
যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে বিশ্ব মুসলিম যে সম্প্রদায়গুলি আছে তাদেরকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রস্তুতি সেটি নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও যেন প্রতিবাদ জানানো হয় সেটি তারা দাবি করছে এবং এটি বিকেল 5টা পর্যন্ত চলবে এমনকি জানানো হয়েছে। এখানে যারা এই কর্মসূচির সঙ্গে আছেন আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু দলে দলে আসছেন, বিশেষ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। বিশ্ব মুসলিম বিবেককে জাগ্রত করতে তারা এই যে কর্মসূচি মার্চ ফর গাজা এই কর্মসূচি পালন করছেন। আমরা এখানে দেখছি যে বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন তারা দিয়েছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী যে পুষ্পোত্তলিকা দাহ সেই সেটি তারা করেছেন এবং এখানে আমেরিকান প্রেসিডেন্টেরও আমরা দেখছি যে ছবিতে জুতা টানানো হয়েছে এবং তারা মনে করছেন যে আমেরিকার ইন্ধনে ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজার উপরে যে নির্মমতা চালাচ্ছে সেটি এখানে চলছে এবং আজকে বিকেলেও এই কর্মসূচি আছে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে সারা বিশ্বের অন্যান্য যে সম্প্রদায় আছে মানবাধিকার সংগঠনগুলি আছে তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে এই সমাবেশ থেকে তারা যেন ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান, গাজার মানুষের পাশে এসে দাঁড়ান এবং এই যে বর্বরতা সেটি রুখতে তার বিশ্ববাসী যেন ঐক্যবদ্ধ হয়। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে মার্চ ফর গাজা কর্মসূচি খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। দেখছেন সংবাদ দুপুর। রাজধানীর পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডের একটি 5তলা ভবনে আগুনের ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে একজন। এছাড়া আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 13 জন। তাদের মধ্যে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। ধোঁয়ায় শ্বাসতন্ত্র পুড়িয়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন মাকসুদা মিতি। গেল রাতের ভোর 4:10 পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি 5তলা ভবনের নিচতলায় লেপ্তশোকের দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় ভোর 4:50 আগুন নিয়ন্ত্রণে আসে। নিচতলায় আগুন লাগলেও ভবনের বিভিন্ন ফ্লোরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আহত হওয়া 18 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে 13 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান তিনি। সব ফার্নিচার মালিকদেরকে বলছি যে আপনারা প্রত্যেকে আগুনের জন্য একটা সিলিন্ডার রাখেন। একটা মালিকও এই সিলিন্ডারগুলি রাখেন ওরা। দ্বিতীয় জিনিস হলো, এর আগেও বলা হয়েছে যে এই দোকানটার পিছনে এর আগে একবার আগুন লাগছিল, তখন সতর্ক করা হয়েছে। তো একজন ওই বাথরুমে দরজা আটকে ওখানে ছিল, ফায়ার সার্ভিসের লোক তারে উদ্ধার করছে, আর আরেকজন নিচে ছিল, তারও ফায়ার সার্ভিসের লোক উদ্ধার করছে। দুটো ফ্ল্যাটে, আমরা একটা ফ্ল্যাটে থাকি। তো একেবারে আগুন নিভানোর পরে আমাদের ফায়ার সার্ভিসের যে লোকজন ছিল তারাই আমার পরিবার সকল মেম্বারদের উদ্ধার করে। এ ঘটনায় 13 জন আহত ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন। ধোঁয়ায় তাদের শ্বাসতন্ত্র পুড়িয়ে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। চিকিৎসক জানান তাদের মধ্যে 2 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে, বাকি 11 জন সাধারণ ওয়ার্ডে রয়েছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এদিকে বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ারে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10টার দিকে চিতলমারী উপজেলা সদরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আগুন নেভাতে গিয়ে আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী। 5তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও বাসা রয়েছে। কুষ্টিয়ায় 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবার। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। মামলা তুলে নিতে নানাভাবে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। এমন ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি পরিবার ও এলাকাবাসীর। ইরফান রানা ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গত 1 এপ্রিল নির্জন স্থানে নিয়ে 8 বছরের শিশুকে ধর্ষণ করে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামের আফজাল কাজী। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে খোকসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ গ্রেপ্তারও করেছে অভিযুক্ত ধর্ষক আফজাল কাজীকে। তবে মামলা করে এখন ভুক্তভোগী পরিবারটি পড়েছে চরম বিপাকে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর।
মামলা তুলে নিতে নানাভাবে দেয়া হচ্ছে হুমকি ধামকি। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। আমার মেয়ের সাথে যা ঘটেছে এইটা যেন আর কোনো পোলাপানের সাথে না হয়, আমি এইটা চাই, আর এর উপযুক্ত বিচার চাই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ। এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই তারা। ইনি খুবই দারিদ্র পরিবারের লোক এবং অসহায় পরিবার। এদের চাইতে অসহায় পরিবার আমাদের অত্র অঞ্চলে আর কেউ নেই। সামনের দিনগুলো আমরা এলাকাবাসী প্রত্যাশিত এরকম ধর্ষণের ফাঁসি চাই। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওনাদেরকে এমনভাবে শাস্তি দেবেন যাতে এইটা দেখে প্রত্যেকে সতর্ক হয়। আর পুলিশ বলছে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিবারের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছেন তারা। আমরা এখানে উত্তেজিত জনতা ছিল, তাদেরকে আমরা শান্ত করছি, নিবৃত্ত করছি। কেউ যেন কোনো আইন শৃঙ্খলা অবতীর্ণ না হয়, কেউ যেন কোনো আগুন জ্বালা পোড়া ভাঙচুর না করে। সাথে সাথে আমরা তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা আসামিকেও আমরা ধর্ষককেও আমরা অ্যারেস্ট করছি। দৃষ্টান্তমূলক শাস্তি হবে ধর্ষকের, ভুক্তভোগী পরিবারটি পাবে নিরাপত্তা ও ন্যায় বিচার, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাইদা শান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। জাটকা সংরক্ষণ উপলক্ষে ব্রিফ করছেন উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা জড়িত। তো কাজেই সেদিক থেকেও দেখতে গেলে এটার ভূমিকা অনেক বেশি। তাই কাজেই আমাদের ইলিশটা রক্ষা করা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে 8 থেকে 14 এপ্রিল পর্যন্ত যে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 পালন করতে যাচ্ছে, আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে জনগণকেও যেটা বোঝাতে চাচ্ছি, অনেক সময় মানুষ হয়তো বোঝে না যে জাটকার কেন হঠাৎ করে ধরতে নিষেধ করছে। আসলে জাটকাটা ইলিশ না, জাটকা একটা সাইজ, যে সাইজটা 10 ইঞ্চির নিচে বা 25 সেন্টিমিটারের ছোট আকারের হয়, এবং এটাকে ইলিশে রূপান্তরিত করতে হলে আমাকে এটাকে সাইজটাকে বাড়তে দিতে হবে, এবং সেই বৃদ্ধিটা 40 থেকে কমপক্ষে 40 থেকে 50 সেন্টিমিটার, এবং এগুলো হয়তো 1 থেকে 1.5 কেজির মধ্যে হবে। আবার 2 কেজির অধিক হলে 60 থেকে 62 সেন্টিমিটার, যেটা আসলেই কিন্তু ইলিশের যে সাইজ আমরা বাজারে চাই সেটা আমরা পাবো। কাজে জাটকা সংরক্ষণ যেটা আসলে সত্যিকার অর্থে শুরু হয়েছে নভেম্বর থেকে, তাই না? সেই নভেম্বরের থেকে এখন পর্যন্ত যে 30শে জুন পর্যন্ত হবে, আমরা ইলিশ আসলে পাবো জুনের পরে, যে সাইজটা আমরা চাচ্ছি সেটা আমরা পাবো। জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল কাজটা হলো যে একটা ব্যাপক একটা প্রচারণা করা, এবং এইটার মধ্যে এবং সব জেলাগুলোতে না, আমরা যে জেলাগুলোতে করব, ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগঞ্জ, এখানে এই জাটকা সংরক্ষণ উপলক্ষে ব্রিফ করছেন উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। পুরাতন যন্ত্রাংশ বিক্রির নিলাম ডেকে অবৈধ উপায়ে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। বিস্ময়কর বিষয় হচ্ছে, দরপত্রে নাম আসা ঠিকাদার অংশ নেননি নিলামে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে কৌশলে এড়িয়ে যাচ্ছেন। বঞ্চিত ঠিকাদারদের অভিযোগ, হরহামেশা এমন জালিয়াতি হলো মিলে না প্রতিকার। ফজলে আদিত্যর বিশেষ প্রতিবেদন, ক্যামেরা ছিলেন সোলাইমান স্বপন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে টেন্ডারের নিয়মের তোয়াক্কা না করেই কাজ দিয়েছে ঠিকাদারকে। এমন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এমডি, চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। 28 আগস্ট 2024-এ পিজিসিবির পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে এই দরপত্র দেয়। নিলামের লট 4-এ অংশ নেয় 3টি প্রতিষ্ঠান। নীতিমালা অনুযায়ী ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের সর্বোচ্চ দরদাতাই ঠিকাদারির কাজটি পাওয়ার কথা। নিলামে অংশ নেয় 3টি প্রতিষ্ঠান, কিন্তু অভিযোগ ওঠে ওটি মেটাল স্টিল কোম্পানির নামে একটি দরপত্রের নিয়ম অমান্য করে ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের বিপরীতে চেক জমা দিয়ে শর্ত লঙ্ঘন করেছে। যেহেতু আমি 100% পে অর্ডার দিয়ে টেন্ডার দাখিল করছি,
তো উনি বললো যে না, আপনি কার্যাদেশ পান নাই, আমরা ওডি মেটালকে কার্যাদেশ দিছি। এখন আপনাদের পিপিআর স্পষ্ট বলা আছে যে চেক দিয়ে কোনো টেন্ডার গ্রহণযোগ্য হবে না। তাদের যে মনোভূত প্রতিষ্ঠান চেক দিয়ে তারা টেন্ডার সাবমিট করে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হতে 120 কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পাওয়ার গ্রিড বাংলাদেশের ওয়েবসাইটে তা খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে জানতে ওটি মেটাল স্টিলের সাথে যোগাযোগ করে দেশ টেলিভিশন। সেখানে জানা যায় নিলামে অংশই নেননি তারা। প্রতিষ্ঠানটির কর্ণধারের দাবি, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কাস্টম থেকে আমার একজন ফোন দিছিল, বলছিল যে আপনি কি এত কোটি টাকার মাল নিচ্ছেন? আমি বলছি না, আমি তো নিইনি। এদিকে নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাইক কর্পোরেশনের আইনজীবীর দাবি, আইনি নোটিশ পাঠানো হলেও তোয়াক্কা না করে মন গড়া জবাব দিয়েছে পিজিসিবি। বর্তমান যিনি আছেন আব্দুর রশিদ খান, তিনি এটা মেনে নিতে রাজি না যে চেক গ্রহণযোগ্য, চেক ব্যাংক পেআউটার সব এক। আসলে আমাদের পিপিআর 2006 এটা আইন বহির্ভূত কাজ। অভিযোগের বিষয় জানতে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে দেশ টিভি টিম। আমার অনুমতি পাইলে আমি তারপর পরবর্তীতে পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার রুমে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় ব্যবস্থাপনা পরিচালকের আদেশে। সর্বশেষ তাদের মোবাইল নাম্বারে SMS ও ফোন দিলেও যোগাযোগ স্থাপন করা যায়নি। এই বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি। এতে সংহতি জানিয়েছেন সাধারণ মানুষ। এবং এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কর্মসূচিতে শিক্ষার্থীরা কি বলছেন? রাজু ভাস্কর্যের সামনে কিন্তু এখন একটি প্রতিবাদী সমাবেশ বসেছে এবং এই সমাবেশের কেন্দ্রবিন্দু বলা যায় যে এখন রাজু ভাস্কর্যের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা এবং অনেকে এবং সাধারণ জনগণও কিন্তু আছেন যারা এখানে প্রতিবাদী সমাবেশে অবস্থান করছেন এবং তারা এখানে প্রতিবাদ করছেন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে বা প্রতিবাদে কিন্তু তারা এখানে আজকে সবাই একত্রিত হয়েছেন। এবং তারা সবাই সকাল থেকে দেখা গিয়েছে যে তারা সবাই এখানে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে এসেছেন এবং ব্যানার নিয়ে তারা এখানে প্রতিবাদী সমাবেশ করছেন। এবং জানার মতে এখানে দেখতে পাচ্ছি যে সবাই আসলে এখানে সকাল থেকেই তারা প্রতিবাদী মিছিল বা সমাবেশে এখানে অনেকে আসছেন ধীরে ধীরে। এবং শুধু ঢাকা ভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন। এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কিন্তু আজকে রাজু ভাস্কর্যের সামনে তারা সবাই একত্রিত হয়েছেন এবং সকাল থেকে এখানে তার প্রতিবাদী সমাবেশ গড়ে তুলেছেন এবং সবাই একত্রিত হয়ে একই একটা স্লোগান দিচ্ছেন এবং প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ফিলিস্তিনের মুক্তি। এই মুক্তির দাবিতেই কিন্তু তারা আজকে এখানে সবাই একত্রিত হয়েছে। বিশ্বব্যাপী একত্রিত হওয়ার যে ব্যাপারটি, সেখানে কিন্তু তারা একসাথে সংহতি প্রকাশ করতে এখানে তারা একত্রিত হয়েছেন এবং তার প্রতিবারই একটা কথাই বলছেন যে আর কত মানুষ মারা যাবে বা আর কত ভাই বোন, তারা শিশু সহ নারীরা আর কত মৃত্যুবরণ করবে এবং কেন এখন পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং আরব আমিরাতে যে দেশগুলো আছে এরা তা কেন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই জন্য কিন্তু তারা আজকে এখানে কর্মসূচি পালন করছেন এবং অবস্থান করছেন। এবং তাদের একটাই দাবি, যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি বা প্রত্যেকটা মুসলিম দেশের সহ বিশ্বব্যাপী যেন এই ব্যাপারটি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু তারা এখন পর্যন্ত তুলছেন এবং সেই দাবিতে তারা বলছেন এখন পর্যন্ত। আমরা যদি একজন আপনাদের আজকে প্রতিবাদের সমাবেশে এই প্রতিবাদ সমাবেশের দাবি, এই গাজায় যে মুসলিমরা আছে তারানো
কারণ ইমেন্ডার তো আজকে সারা বিশ্ব দেখতেছে কি নৃশংসভাবে গাজায় মানুষদের উপর অবিচারে বোমা হামলা করা হয়েছে। বিশ্ববাসী কি করে এখন? প্রত্যেকবার বলা হয় মুসলিমরা জঙ্গিবাদ, মুসলিমরা দেশে পৃথিবীতে অরাজকতা তৈরি করে। এখন এই ইহুদির বাচ্চারা কি করে পৃথিবীতে? ইহুদিদের কোনো কাজ নেই, তারা কেন মুসলিমদের অন্যায় বিচার করবে? এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে দেখেছি যে এখানে শুধু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, মেডিকেল শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন। তারা কেন্দ্র শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্য পর্যন্ত তাদের প্রতিবাদী সমাবেশ বা মিছিল নিয়ে তারা এসেছেন এবং শেষ মুহূর্তে কিন্তু তারা প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের সামনে কিন্তু এসে এই সমাবেশটিতে অন্যান্য শিক্ষার্থীদের সাথে তারা এখানে যুক্ত হয়েছেন। এবং এছাড়াও কিন্তু এখানে যান চলাচলের কথা যদি বলি, একদিক থেকে কিন্তু শিক্ষার্থীরা আবার সেদিকটির দিকেও লক্ষ্য রাখছেন। এছাড়া এখানে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনে স্কুল কলেজ ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিল বা সমাবেশ করছে, প্রতিবাদী সমাবেশ যেটি করছেন, এখানে সবারই কিন্তু দিন শেষে একটাই দাবি যে মুক্তি করার যে দাবি এবং গাজায় যে পরিমাণে নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেগুলো মুক্তির জন্যই তারা বলছেন। এবং এছাড়াও কিন্তু তারা একটা কথাই বারবার বলছেন যে সেই দেশে বা ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বলছেন যে এছাড়াও বিভিন্ন দেশের এখন পর্যন্ত যেসব দেশ চোখ বন্ধ করে আছে, যেসব দেশ এখন পর্যন্ত এই ব্যাপার নিয়ে বা এই ব্যাপারটি নিয়ে যারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, সেটি নিয়ে হচ্ছে পদক্ষেপ যাতে নেয় সেটাই তাদের দাবি এখন পর্যন্ত। শুধু শিক্ষার্থীরা না, আমরা দেখেছি যে ছোট থেকে ছোট শিশুদের নিয়েও অনেক বাবা মা এসেছেন এই প্রতিবাদী সমাবেশে। ভাইয়া, আপনি তো এই সমাবেশে এসেছেন, আপনি প্রতিবাদ করছেন, কতটুকু এটা সাফল্য হওয়া উচিত? আমি মনে করি যে যেহেতু আমরা ফিলিস্তিনে যে যুদ্ধ করতে পারতেছি না, তাদের পাশে আমাদের এভাবে থেকে আমাদের প্রতিবাদ জানানো উচিত। আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ দেওয়া হয়, সারা বিশ্বের মুসলমানদের উচিত এ নিয়ে কথা বলা। সারা বিশ্বের মুসলমান আর চুপ করে থাকার সময় নাই, কারণ এই মুসলমান চুপ করে থাকার কারণে একমাত্র গণহত্যা চলতেছে। যদি মুসলমান আজকে যদি চুপ না থাকতো তাহলে গণহত্যা হতো না, একমাত্র চুপ থাকার কারণে গণহত্যা। আমরা চাই সারা বিশ্বের মুসলমান জেগে উঠুক, এই তো সময় এখন জেগে উঠার। কারণ জেগে যদি না উঠে তাহলে প্রতিটা মুসলমান এভাবে নির্যাতিত হবে, এভাবে গণহত্যা হবে। আমরা এই বার্তা দিতে চাই সারা বিশ্বের মুসলমান জেগে উঠুক, জেগে উঠুক, কারণ এখনই জেগে উঠার। ফিলিস্তিনি জিন্দাবাদ, ফিলিস্তিনি জিন্দাবাদ, ফিলিস্তিনি জিন্দাবাদ বলেন। ফিলিস্তিন জিন্দাবাদ। একমাত্র ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ফিলিস্তিনে আমাদের যদি দিতে হয় আমাদের পার্টিকে আমরা যুদ্ধ করব। আমরা মসজিদের আকসাকে আবার পুনরুদ্ধার করতে চাই। আমরা ফিলিস্তিনের পক্ষে কাজ করতে চাই। মুসলমান চুপ থাকার কারণে যুদ্ধ হচ্ছে, এই মুসলমান রাষ্ট্রগুলি চুপ থাকার কারণে যুদ্ধ হইতেছে। আমরা সালাম ও দুরুদ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি না আসলে পৃথিবীর কোনো শান্তি বা পৃথিবীতে কোনো মানবতা বলতে কিছু থাকতো না। আমরা দেখেছি বছরের পর বছর ধরে আমাদের ভাইরা হত্যাকাণ্ডের শিকার হয়, কিন্তু কোনো মানবতা দেখি না। মুসলমানের সাথে বুঝি মানবতা লাগাইতে নিষেধ আছে। টুইন টাওয়ারে হামলা ঘটলে, আমেরিকার বুকে কোনো হামলা ঘটলে পৃথিবীতে মানবতা শেখানো হয়। মুসলিম মারলে, আমরা শহীদ হলে আমাদের জন্য কোনো মানবতার দরকার হয় না। আমরা ইনশাআল্লাহ জান্নাতে আমরা আবার একত্রিত হব। এই জালিম তাগুত আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সর্বশেষে আমি বলতে চাই, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের সময় যখন এই হত্যাকাণ্ড এমন পর্যায়ে যাবে, প্রত্যেকটা পাথর কথা বলবে, প্রত্যেকটা গাছ কথা বলবে, বলবে ইয়া মুসলিম, তোমার পিছনে এক ইহুদি আছে, একজন মানবতার অপরাধী আছে, তাকে হত্যা করো। ইনশাআল্লাহ আমরা মুসলমান জাতি, বিশ্বের প্রতিটা মুসলমান ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে 2023 সালের অক্টোবর মাস থেকে পুনরায় যেই যুদ্ধাবস্থা শুরু হয়েছে ফিলিস্তিনে, বিশেষ করে মুসলিমদের উপরে যেভাবে ইসরায়েলি সন্ত্রাসীরা যেভাবে হামলা শুরু করেছে, আমরা একটি পরিসংখ্যানে দেখতে পাই যে 2023 সালের অক্টোবর মাস থেকে 2025 সালের এই যে আজকের দিন পর্যন্ত
50,000-এর অধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছে, প্রায় লক্ষাধিক ভাই বোনরা কিন্তু সেখানে আহত হয়ে এখনো কাতরাচ্ছেন। সুতরাং এই যে ধ্বংসযজ্ঞ দেখে এখনো পর্যন্ত জাতিসংঘ, OIC এবং আরব লীগের মতো সংগঠনগুলোর কোনো জোরালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর আমরা কোনো রকম সুস্পষ্ট কোনো পদক্ষেপ কিংবা প্রতিবাদ আমরা এখনো লক্ষ্য করছি না, যেটি অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক বলে আমরা মনে করছি। আজকের এই বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে আগামী দিনে বাংলাদেশে এই যে ফিলিস্তিন থেকে যে ধরনের গাজা থেকে যে ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র সমাজ সকল কর্মসূচির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। এবারে গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদের কর্মসূচির আরো খবর জানবো রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে যুক্ত আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, গাজায় আগ্রাসন বন্ধে বিশ্বমহলে প্রতি শিক্ষার্থীরা কি বার্তা দিচ্ছেন জানাবেন। চৈতি, যেমনটা জানেন, গ্লোবাল স্ট্রাইক ফর গাজার অংশ হিসেবে কিন্তু সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের সামনে বসে তাদের অবস্থান কর্মসূচি জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সড়কটি প্রদক্ষিণ করে আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন বিশ্বব্যাপী যেই গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের বিপরীতে বিশ্বব্যাপী যে নীরবতা, সেই নীরবতায় কিন্তু তারা ক্ষোভ জানিয়েছেন এবং বিশ্ব নেতা, আরব লীগ এবং যে আরব রাষ্ট্রগুলোর যে নীরবতা, সেগুলোর বিপক্ষ কিন্তু তারা কথা বলেছেন। আমরা এই মুহূর্তে দেখছি মিছিল কিন্তু আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হচ্ছেন। সকাল থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি এখন পর্যন্ত চলছে এবং যে মেরুন বাড্ডা থেকে শুরু করে ঘুরে কিন্তু তারা এই মিছিলটি রামপুরা ব্রিজ ঘুরে আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। যেমনটা দেখছেন, এই মুহূর্তে কিন্তু মিছিলটি আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হচ্ছেন এবং নানান স্লোগান দিয়ে ইসলামের পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং সংহতি জানিয়েছেন। একজনের সঙ্গে কথা বলি, আজকের এই কর্মসূচি সম্পর্কে যদি একটু বলতেন। আমাকে বলা ঠিক হবে না, আপনারা পাশের লোকের কাছে বলতে পারেন। আচ্ছা, আমরা এখানে দেখছি যে ফিলিস্তিনদের পক্ষে ডোনেশন কার্যক্রম নিয়েও কিন্তু তারা একটি কার্যক্রম চালু করেছে। তাদের সঙ্গে যদি কথা বলি, আপনাদের এই ডোনেশন। জি, আমরা আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের পক্ষ থেকে ডোনেশন কালেক্ট করতেছি 3-4 দিন ধরে। কালকে থেকে শুরু করছি আমরা, এটা 9 তারিখ পর্যন্ত চলবে। 9 তারিখ আমাদের একটা কিফিয়া ডে আছে, ওই দিন আমরা সবাই কিফিয়া পরে আসবো। আর আমরা এই ডোনেশনটা মশালের মাধ্যমে, ওই ওয়ান নেশন ইউকের মাধ্যমে এটা গাজায় পাঠাবো। জানতে পারছেন একজন শিক্ষার্থী, তারা কিন্তু এই বিক্ষোভ পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য একটি ডোনেশন কার্যক্রম হাতে নিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি তারা এখান থেকে কিন্তু টাকা সংগ্রহ করছেন এবং একটি সংগঠনের মাধ্যমে সেটি ফিলিস্তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। দেখছেন সংবাদ দুপুর।